আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়ার্কার তিনি রিজাইন দিয়ে পদত্যাগ করতে যাচ্ছে। সেই খবরটা হলো সেনা প্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নিজেকে ক্ষমা করতে পারবেন তো সেনাপ্রধান? সে 6 মাস ধরে বাংলাদেশের জুড়ে যে নাটক দেখা গেল, সেই নাটকের জবনিকা পতন ঘটলো কাল, ঠিক যখন সকল ছাত্র নেতারা নিজেদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন। সেনাপ্রধানের কি হলো? তো কে বাঁচাবে? আমাদের আপাকেই মেরে ফেলবে। আমাদের আপাকে বাঁচানোর জন্য তো আমরা আছি। তোমাকে কে বাঁচাবে? এই আর্মি, মানে আর্মিদেরকে তুমি একদম বাজে ভাষায় বকাবকি করলো। আর্মি তো মারবে, তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। আর্মি চিফের সতর্কতার পরই অকল্পনীয় যা করলেন প্রবাসীরা। বিএনপি জামায়াত কে কত আসন দেবে ছাত্রদের পার্টিকে চলছে জটিল সমীকরণ। জামায়াত নিয়ে মন্তব্য ভারতের নোবেল বিজয়ী অমর্ত্য সেনের। ডাক্তার শফিকের প্রতিবাদ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, হঠাৎ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের জরুরি তলব। সেনাপ্রধানের পদত্যাগের গুঞ্জনে রাজনীতিতে নতুন মোড় এবং ছাত্রদের নতুন দলের সাথে বিএনপির গোপন সমঝোতার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসে। আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়ার্কার তিনি রিজাইন দিয়ে পদত্যাগ করতে যাচ্ছে। এই ঘটনাটা কতটুকু সত্য? আপনাদের যদি কারো সেনাবাহিনীতে কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে আপনারা একটু যাচাই বাছাই করবেন। আশা করি আমার এই কথাটা আপনারা সত্যতা পেয়ে যাবেন। আপনারা অনেকে জানেন যে আপনার এই পিনাকির একটা ভিডিও কিন্তু আমি দেখাইছিলাম। আমি চাচ্ছি না ওনার ভিডিওটা দেখানোর জন্য, কারণ অনেকে আমাকে বারণ করছেন যে ভাই ওনাকে আমি দেখতে পারি না, বা ওনার ভিডিও আপনি দেখাবেন না প্লিজ। তো এর জন্য আমি দেখাচ্ছি না। উনি কিন্তু বলছিল যে ওয়ার্কার যদি তার নিজ ভূমিকায় না আসে এবং শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষে যদি কথা বলে তাহলে ওনাকে কিভাবে জয় বাংলা করে দিতে হয় সেটা কিন্তু আমরা করে দিব। এবং আপনার এই পিনাকি আর গতকালকে রাতে আপনার ডক্টর ইউনূস চরম ভাবে, বিশেষভাবে এই ডক্টর ইউনূস আপনার উপদেষ্টা মানে আইনমন্ত্রী আসিফ নজরুল সহ বা অন্যান্য যে বা যারা আছে 4 থেকে 5 জন উপদেষ্টা মিলে আপনার ওয়ার্কারকে চরম ভাবে রিজাইন দেওয়ার জন্য কি আপনার করে জোরজবস্তি করে, বা তুমি রিজাইন নিয়ে নাও, তুমি রিজাইন করে দাও, কিংবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পর্যন্ত এটাকে নিয়ে আপনার করে। কারণ আপনার কোন সেনাপ্রধানকে যদি রিজাইন কিংবা যদি অবসরে পাঠাতে হয় সেটা একমাত্র পারে আপনার রাষ্ট্রপতি সেই আছে, রাইট আছে, কিন্তু কোন সরকারের সেই রাইট নাই। আর অন্তর্বর্তীকালে সরকার তো আমাদের বাংলা। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নিজেকে ক্ষমা করতে পারবেন তো সেনাপ্রধান? সে 6 মাস ধরে বাংলাদেশের জুড়ে যে নাটক দেখা গেল, সেই নাটকের জবনিকা পতন ঘটলো কাল, ঠিক যখন সোকল্ড ছাত্র নেতারা নিজেদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন। বিশ্বাস করুন, এইরকম নতুন রাজনৈতিক দলের উত্থান এই পৃথিবীতে যে প্রথমবার দেখা গেল সেটা নয়। পাকিস্তানে প্রথম এই ধরনের রাজনৈতিক দলের উত্থান কিন্তু দেখিয়েছিলেন ইমরান খান। আর ইমরান খানের বর্তমান পরিস্থিতি কি জানেন? তার বিরুদ্ধে দেশদ্রোহীর মামলা করা হয়েছে এবং তিনি এখন কারাগারে। অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু সমাজের অন্য কেন্দ্র থেকে এসে এক নতুন রাজনৈতিক দলের সূচনা করেন। বর্তমানে তার মুখ্যমন্ত্রিত্ব পদ যায়, উল্টে তার উপরে বিপুল পরিমাণে দুর্নীতির অভিযোগ এবং কিছুদিন আগেও তিনি জেলে ছিলেন। অর্থাৎ যারা এই ধরনের নতুন রাজনৈতিক দলের উত্থান এই গোটা বিশ্বেতে সাম্প্রতি সময় দেখেছে, তার মধ্যে নবসংযোজিত এই নাহিদ ইসলামের দল নাগরিক পার্টি হতে পারে। কিন্তু এই দলগুলো উত্থানের পর এদের পরিস্থিতি তা ভাবলেও কিন্তু আমার একাধিক প্রশ্নচিহ্ন উঠে যায়। সেই 6 মাস ধরে বাংলাদেশ পর্বে অসংখ্য নাটক দেখেছি আমরা। সেই নাটকের জবনিকা পতন ঘটলো কাল, যখন নাহিদরা নতুন দল তৈরি করলেন এবং সামনের সারিতে বসে থাকলেন বাংলাদেশের একাধিক তাবড় রাজনৈতিক চরিত্ররা। দুধ কলা দিয়ে কালসাপ পোষা মানে বোঝেন? এই বাংলাদেশ জুড়ে হাসিনাকে সরানোর জন্য এই ছাত্রদেরকে দুধ কলা দিয়ে দিনের পর দিন মানুষ করেছেন এই বিএনপি জামাতের মতো বাংলাদেশ এবং ভারত বিদ্বেষী কিছু রাজনৈতিক দল। আজকে কালসাপ হয়ে সেই নাহিদই কিন্তু এদেরকে ছবলটা মেরে দিলেন। আর এখানেই উঠে গেল এক অদ্ভুত প্রশ্ন, বাংলাদেশের এই পরিস্থিতির জন্য আসল দায়ী। দর্শক, নতুন একটি খবর আকাশে বাতাসে ভাসছে। সেই খবরটা দেশের জন্য কতটা
ভালো কিছু হবে কতটা বিপজ্জনক হবে সেটা আপনারাই বিবেচনা করবেন। খবরটা সত্য কি মিথ্যা সেটা জাস্টিফাই করার মতো ম্যাটেরিয়ালস এই মুহূর্তে আমাদের হাতে নেই, কিন্তু খবরটা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সেই খবরটা হলো সেনা প্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। খবরটা বিশ্বাসযোগ্য কিনা, খবরটা সত্য হলে খবরটা সেনাপ্রধানের মানা উচিত কিনা সেই আলোচনা তো করবই, সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে আজকে এবং তার পদত্যাগ আবারও চাওয়া হয়েছে। উত্তেজনা তৈরি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একের পর এক, সেই আলোচনাটাও করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে এই মুহূর্তে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে ফ্রি দেখতেও পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সেনাপ্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এমনটা শোনা যাচ্ছে। সেনাপ্রধানকে কেন ডেকে পাঠালেন? কারণ কদিন আগে সেনাপ্রধান রীতিমতো বোমা ফাটিয়েছেন। সেনাপ্রধান সরকারকে এবং সমন্বয়কদের সাবধান করে দিয়েছেন। দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে এমন কর্মকাণ্ড চলছে, মব চলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এই মব কালচার দায়ী, পুলিশের নিষ্ক্রিয়তার জন্য পুলিশের বিরুদ্ধে সরকারের অহেতুক অ্যাকশন দায়ী। এমনভাবে সরকারের নানা রকমের সমালোচনা করে সরকারকে রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছেন। সরকারকে বেকায়দায় ফেলার পরে সরকারের টনক নড়েছে। সরকারের উপদেষ্টারা নানা রকমের পদক্ষেপ নিচ্ছেন, দৃশ্যমান তারা দেখানোর চেষ্টা করছেন এবং গণমাধ্যমকে গভীর রাতে ডেকে সংবাদ সম্মেলন করছেন, বোঝাচ্ছেন যে তারা সারা রাত জেগে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করছেন। আদতে কাজের কাজ কিছুই হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এরই মাঝে আজকে প্রধান উপদেষ্টার বিবিসিকে দেয়া সাক্ষাৎকার নিয়ে রীতিমতো ট্রলে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে। প্রধান উপদেষ্টাকে এর চাইতে বেশি সমালোচনার মুখোমুখি হতে দেখা যায়নি। এবার যে সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকার যারা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে, সমন্বয়কদের পক্ষে, সরকারের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন তারা পর্যন্ত প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারকে ট্রল করছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি, উন্নতি হয়েছে, আগের মতোই রয়েছে, এই কথা বলে বেশি বিপাকে পড়েছেন প্রধান উপদেষ্টা। যেটার সম্পূর্ণ বিপরীত কথা বলেছিলেন সেনাপ্রধান আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে নজিরবিহীন অবনতির জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপকে দায়ী করেছিলেন, সমন্বয়কদের মব কালচারকে দায়ী করেছিলেন। সেই পথে না হেঁটে প্রধান উপদেষ্টা একেবারে উল্টো পথে উল্টো কথা বলে ট্রলের শিকার হচ্ছেন এবং সেনাপ্রধানের মন্তব্যকে নিয়ে তার মন্তব্য চাইলে তিনি সেটাকে পাশ কাটিয়ে গিয়েছেন, বলেছেন যে সেনাপ্রধান তার কথা বলেছেন সেটা তার ব্যাপার। এরকম আলোচনার মধ্যেই একটা ব্যাপার ছড়িয়ে পড়েছে, সেনাপ্রধানকে নাকি ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলার এই ঘটনা যদি সত্যি হয় তাহলে দেশে বোধহয় আরও বড় ক্রান্তিকাল আসছে। যদিও এই ঘটনার সপক্ষে কোনো এভিডেন্স এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি, এটা কানাঘষা চলছে। বিদেশ থেকে একজন ইউটিউবার খুবই বোল্ডলি এই কথা বলেছেন বলেও শোনা যাচ্ছে। তার ইউটিউব কন্টেন্টে তিনি একেবারে স্পষ্টভাবে বলার চেষ্টা করছেন সেনাপ্রধানকে তিনি ডেকেছিলেন, প্রধান উপদেষ্টা ডেকেছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। সেনাপ্রধানকে তিনি অনুরোধও করেছেন যে তিনি যেন পদত্যাগ না করেন। সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলছেন প্রধান উপদেষ্টা, এই কথা ছড়িয়ে পড়ার একটা ব্যাকগ্রাউন্ড তো নিশ্চয়ই রয়েছে। ব্যাকগ্রাউন্ডটা হলো সেনাপ্রধানের যে বক্তব্য এবং আজকে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে যে বক্তব্য, সেই বক্তব্য একেবারে মুদ্রার এপিটোপিট। এতেই বোঝা যায় যে সেনাপ্রধান যে কথা বলছেন সরকার সেই কথা মানছে না কিংবা আমলে নিচ্ছে না, কিংবা সরকার সেনাপ্রধানের ওই কথার পরিপ্রেক্ষিতে বেকায়দায় পড়েছে, সেই কারণে সরকার প্রধান তাকে পদত্যাগ করতে বলতেও পারেন। কিন্তু সেনাপ্রধান কি পদত্যাগ করতে বললেই পদত্যাগ করবেন? আর সেনাপ্রধান পদত্যাগ না করলে সরকারের কি এই মুহূর্তে ক্ষমতা রয়েছে সেনাপ্রধানকে অপসারণ করার? আমার মনে হয় নেই, কারণ সেনাপ্রধানকে অপসারণ করার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের হাতে, যে প্রেসিডেন্ট কিনা বর্তমান সরকারের হাতে নেই। প্রেসিডেন্টের সঙ্গে সরকার প্রধানের ডক্টর ইউনূসের দূরত্বও স্পষ্ট। আমরা 21শে ফেব্রুয়ারিতে দেখেছি এর আগের যে ট্রেন্ড ছিল, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী একসাথে ফুল দেওয়ার জন্য দাঁড়ান, প্রেসিডেন্ট আগে হাত স্পর্শ করেন তারপরে প্রধানমন্ত্রী দেন। সেই ক্ষেত্রে এবার একেবারেই ব্যতিক্রম দেখলাম, প্রেসিডেন্ট ফুল দিয়ে শহীদ মিনার স্থান ত্যাগ করার পরে প্রধান উপদেষ্টা আসলেন, তারপরে ফুল দিলেন। তার মানে স্পষ্ট ব্যাখ্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা এক ধরনের অ্যাভয়েড করছেন।
তো অ্যাভয়েড যখন করছেন তখন বিবিসির এই সাক্ষাৎকারেও তাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রেসিডেন্টের সঙ্গে আপনার সম্পর্ক কেমন কিংবা যোগাযোগ আছে কিনা। প্রধান উপদেষ্টা সেখানেও দায়সারা উত্তর দিয়েছেন, বলেছেন যে এমনি যে তার সঙ্গে খোশ গল্প করার তো কিছু নেই, প্রয়োজনে যখন প্রয়োজন হচ্ছে তখন নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, প্রয়োজনে হচ্ছে, প্রয়োজনের বাইরে তো দরকার নেই। এই কথাই প্রমাণ করে প্রেসিডেন্টের সঙ্গে তার এবং তার সরকারের দূরত্বটা চরমে। যখন প্রেসিডেন্টের সঙ্গে চরমে দূরত্বটা, তখন সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না যদি সেনাপ্রধান নিজে থেকে সরে না দাঁড়ান। আর সেনাপ্রধান যে বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন কদিন আগে, সেই বলিষ্ঠ বক্তব্যের পরে অনেকে আবার ভাবছিলেন যে দেশে সেনা শাসন আসে কিনা। সেরকম নজির যেহেতু বাংলাদেশের আগেও রয়েছে, সেনা শাসন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেরকম লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। অনেকে আবার ফেসবুকে লিখছেন যে প্রতিটি সেনা শাসন আসার আগেই এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে কিংবা ঘটানো হয়েছে। নানা রকমের লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে। এরই মাঝে যখন এই কথাটা ছড়িয়ে পড়লো যে সেনাপ্রধানকে ডেকে নিয়ে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, তখন সেই কথাটা যদি সত্যি হয় তাহলে সেটা সরকারের জন্য এবং রাষ্ট্রের জন্য বেশ ভয়াবহ রকমের ঝুঁকির কারণ হতে পারে। কারণ সেনাপ্রধান যদি সেনা শাসনের দিকে চলে যান তাহলে সরকারের মেয়াদ ফুরিয়ে যাবে, সরকার সরে যেতে বাধ্য হবে কিংবা সরকারকে সরিয়ে দেওয়া হবে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে নানা আলোচনা চলছে। জানা গেছে দলটি বিএনপির সঙ্গেও রাজনৈতিক বা নির্বাচনী বোঝাপড়ায় যেতে পারে। এর প্রাথমিক আলোচনাও হয়েছে আগে। তখন তারা দলটির কাছে শতাধিক আসন চেয়েছিল। তবে বিএনপি থেকে শুরুতে 5 থেকে 7টি আসন ছাড়ার প্রস্তাব থাকলেও এখন দলটি এনসিপিকে জোটে নিতে 20 থেকে 25টির মতো আসন দিতে চায়, এমন আলোচনাও আছে। অন্যদিকে জামায়াত ছাত্র জনতার নতুন দল গঠনে বিশেষ ভূমিকা রেখেছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল শুরু থেকেই। জামায়াত ছাত্রদের নতুন দল এনসিপিকে নিয়ে নির্বাচনী জোট গড়তে চায়। তবে এখনও এ নিয়ে দলটির পক্ষে প্রকাশ্যে কিছু বলা হচ্ছে না। দলটির সূত্র জানিয়েছে অন্যান্য ইসলামী দলসহ সমমনা আরও কিছু দল নিয়ে তারা বড় জোট করতে আগ্রহী। এক্ষেত্রে নতুন দল যুক্ত হলে নির্বাচনী হিসেব নিকেশ পাল্টে যেতে পারে বলে জামাত নেতারা মনে করছেন। আরেকটি সূত্র জানিয়েছে জামাতের সঙ্গে এনসিপির জোট গঠনে আলোচনা থাকলেও দলটি কতটি আসন এনসিপিকে ছাড় দেবে এ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তবে এনসিপির একটি অংশ জামাতের সঙ্গে নির্বাচনী জোট গড়তে আগ্রহী নয়। তারা জামাত ছাড়া অন্য দলগুলোর সঙ্গে জোট করতে চায়। এনসিপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের দল খুব শিগগিরই প্রতীক চূড়ান্ত করে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। নির্বাচন হতে এখনো অনেক দেরি। যখন নির্বাচন হবে তখন দেখা যাবে কে কোন জোটে যায়। সে সময় যে কারো সঙ্গেই জোট হতে পারে। উল্লেখ্য, গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর তারা জনচাহিদা অনুযায়ী নানা সংস্কার কাজে হাত দেয়। কিন্তু কয়েক মাস থেকেই বিএনপি সহ বেশ কয়েকটি দল নির্বাচনের জন্য সরকারকে চাপে রেখেছে। সরকার চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত। হবিগঞ্জের লাখায় টমটমের যাত্রী ওঠানামা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের জেরে মাইকে ঘোষণা দিয়ে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। মঙ্গলবার সকালে লাখাই উপজেলার সিংহগ্রামের মাইঝাটি ও দাইরল এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ ঘটে। এলাকাবাসী জানান, সোমবার ইফতারের পূর্ব মুহূর্তে লাখাই উপজেলার বুল্লা বাজারে টমটমে যাত্রী ওঠানামা নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া ও যাত্রী মাইঝাটি তৌহিদ তালুকদারের মধ্যে বাগবিতণ্ডা ও হতাহতির ঘটনা ঘটে। এ সময় বাজারে থাকা উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে 10 জন আহত হন। এই ঘটনার জের ধরে আজ মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নামেন। প্রায় 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। আহতদের স্থানীয় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ 250 শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাখাই থানার ওসি বন্দে আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।